যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে এবার লেবাননেও যুদ্ধ শুরু ইসরায়েলের, চলছে হত্যাযজ্ঞ। আবারও পশ্চিমা বিশ্বে পারমাণবিক হামলার হুমকি দিলেন পুতিন, এবার কি সত্যি হবে হুঁশিয়ারি? বাংলাদেশ মার্কিন সম্পর্কে থাকছে না তৃতীয় পক্ষ, ইউনুস বাইডেন বৈঠক গুরুত্বপূর্ণ কেন? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাদেশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। গাজার পর এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ লেবাননেও যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর আগে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ দিন দিন বাড়তে থাকায় লেবাননে অস্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও তাদের অন্যান্য মিত্র দেশগুলো। তবে যথারীতি তা মানতে অস্বীকৃতি জানিয়েছে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বুধবার রাতভর দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অন্তত ৭৫টি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। এদিন অন্তত ২৬ জনকে হত্যা করেছে ইসরায়েল। এ নিয়ে গেল সোমবার থেকে লেবাননে হামলা চালিয়ে ৬২০ জনেরও বেশি লেবানিজ নাগরিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল স্থল অভিযানের হুমকি দেওয়ায় পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে ইরান। পরিস্থিতি শান্ত করার কৌশল নিয়ে জরুরি বৈঠক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ১১টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন এই সমস্যার কূটনৈতিকভাবে সমাধানের জন্য অবিলম্বে ২১ দিন লড়াই বন্ধ রাখা এবং গাজায়ও যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। তবে তা নাকচ করে দিয়ে পূর্ণ শক্তি নিয়ে লেবাননে হামলা চালিয়ে যেতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত হয়েছে ৯০,০০০-এর বেশি মানুষ। এমন অবস্থায় সেনাদের মনোবল বাড়াতে যুদ্ধ প্রস্তুতি পরিদর্শন করে লেবাননে স্থল অভিযানের ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান হার্জি হালেভি। পাল্টা হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আকচি। বলেছেন, স্থল অভিযান হলে বসে থাকবে না ইরান। সীমা অতিক্রমকারী ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের শক্ত পদক্ষেপ চেয়েছেন তিনি। লেবানন পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, লেবাননে গাজার মতো পরিস্থিতি তৈরি হতে দেওয়া যাবে না। হত্যা ও ধ্বংসযজ্ঞ অবিলম্বে বন্ধ করতে সম্মিলিত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ইসরায়েলের নৃশংস হামলা আর হত্যাযজ্ঞের কারণে জীবন বাঁচাতে বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে লেবাননের হাজার হাজার মানুষ। সময়ের সাথে সাথে বাড়ছে হতাহতের সংখ্যা। এমন পরিস্থিতিতে ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে পুরনো মিত্র তুরস্ক। একই সঙ্গে বৈরুতে জরুরি চিকিৎসা সামগ্রী ও খাবার সহায়তা পাঠিয়েছে দেশটি। সম্প্রতি জাতিসংঘে দেয়া এক বক্তব্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান জানান, যে কোনো বিপদে বন্ধু রাষ্ট্রের পাশে থাকবে তার দেশ। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। ইসরায়েল লেবানন চলমান উত্তেজনার মধ্যেই চিকিৎসা সাহায্য পাঠালো তুরস্ক। ২৫ সেপ্টেম্বর বুধবার বৈরুত বিমানবন্দরে অবতরণ করে এসব ত্রাণ সামগ্রী। দেশটিতে দায়িত্বরত তুর্কি রাষ্ট্রদূতের হাত থেকে ৩০ টন খাদ্য ও মেডিকেল সাপ্লাই বুঝে নেন লেবাননের তত্ত্বাবধায়ক স্বাস্থ্যমন্ত্রী। লেবাননের বহুদিনের পুরনো মিত্র তুরস্ক, সে কারণে যে কোনো বিপদে বৈরুতের পাশে আছে আঙ্কারা, এমন মন্তব্য করেন তুর্কি রাষ্ট্রদূত। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক একই রকম থাকবে বলে আশ্বস্ত করেন তিনি। ইসরায়েল যেভাবে আগ্রাসন চালাচ্ছে তাতে আমরাও খুব বিরক্ত এবং চিন্তিত। শুধু গাজা কিংবা ফিলিস্তিন নয়, লেবাননের পাশাপাশি গোটা অঞ্চলকেই তারা সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে নিয়ে যাচ্ছে। সুতরাং বিগত বছরগুলোতে আমরা যেভাবে পাশে থেকেছি, এবারও সে কারণেই এসেছি। আমরা সবসময় লেবাননের জনগণের পাশে থাকব, যেভাবে পারি তাদের সমর্থন করব। একটি তুর্কি সামরিক কার্গো বিমানে আমরা ৩০ টন মানবিক সাহায্য নিয়ে এসেছি, যার বেশিরভাগই ওষুধ, চিকিৎসা সামগ্রী ও খাদ্যপণ্য। আপনারা নিশ্চিন্ত থাকুন, লেবাননের জনগণের প্রতি তুরস্কের সমর্থন সবসময় অব্যাহত থাকবে। দেশের ঘোর বিপদের মধ্যে তুরস্কের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লেবাননের দায়িত্বশীল স্বাস্থ্যমন্ত্রী। যুদ্ধে আহতদের চিকিৎসার জন্য শীঘ্রই বিশেষায়িত একটি তুর্কি হাসপাতাল খোলার ঘোষণাও দিয়েছেন তিনি। এই ত্রাণ সাহায্যের লক্ষ্য চিকিৎসা খাতের প্রয়োজনীয় ওষুধপত্রে ঘাটতি পূরণ করা, পাশাপাশি লেবাননে ইসরায়েলি আক্রমণের বেড়ে যাওয়ার মধ্যেও মেডিকেল সেক্টর যাতে ঠিকমতো দায়িত্ব পালন করতে পারে সেটা নিশ্চিত করা। বিশেষ করে ইসরায়েলি শত্রুর যে কোনো সম্ভাব্য পদক্ষেপের জন্য আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। আমি এই সুযোগে এটাও ঘোষণা করতে চাই, লেবাননের জনগণ এবং যুদ্ধাহত ও অগ্নিদগ্ধদের সহায়তা করার জন্য কয়েক সপ্তাহের মধ্যে তুর্কি হাসপাতাল খোলা হবে। দক্ষিণ লেবাননে চলমান যুদ্ধের কারণে আহতদের চিকিৎসায় এই হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানান, লেবাননে চালানো ইসরায়েলি হামলার কঠিন পরিস্থিতিতে দেশটির পাশে আছে তুরস্ক। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। আবারও পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে পারমাণবিক হামলার হুমকি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পারমাণবিক ক্ষমতাধর কোনো দেশের সহায়তা নিয়ে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেন মিসাইল, ড্রোন ও বিমান হামলা চালালে এর পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি। এমন হলে পশ্চিমাদের বিরুদ্ধে পরমাণু হামলা চালাতে রাশিয়া দ্বিধা করবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। এবারও কি শুধুই হুমকি, নাকি সত্যি সত্যি পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালাবে রাশিয়া? এমন শঙ্কা তৈরি হয়েছে রাশিয়ার আনপ্রেডিক্টেবল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নয়া হুমকির পর। বুধবার নতুন করে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউক্রেন পশ্চিমা দেশের সহায়তা নিয়ে রাশিয়ার অভ্যন্তরে মিসাইল, ড্রোন ও বিমান হামলা চালালে পরমাণু হামলার মাধ্যমে এর জবাব দেবে মস্কো। সাফ জানিয়ে দেন, পারমাণবিক শক্তিবিহীন ইউক্রেনের হামলা রাশিয়া হালকাভাবে মোকাবেলা করলেও পারমাণবিক শক্তিধর দেশের সাহায্য নিয়ে সংঘাতে জড়ালে তা যৌথ হামলা হিসেবে বিবেচনা করা হবে। আর সেক্ষেত্রে পরমাণু অস্ত্র ব্যবহারে মস্কো দ্বিতীয়বার ভাববে না বলেও সতর্ক করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়ার সার্বভৌমত্বে আঘাত হানে এমন ক্ষেত্রে আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতি মেনে থাকি, কিন্তু সম্প্রতি এই নীতিকে পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। কেননা পারমাণবিক শক্তি নেই এমন দেশ থেকে রাশিয়ায় হামলা হলে সেটা একভাবে বিবেচিত হবে, কিন্তু ওই দেশটি পারমাণবিক শক্তি সম্পন্ন দেশের সাহায্যে রাশিয়ায় হামলা চালালে সেটি যৌথ হামলা হিসেবে ধরা হবে। আর এক্ষেত্রে দেশটি যদি মিসাইল, হাইপারসনিক মিসাইল, ড্রোন এবং অন্যান্য যুদ্ধবিমান ব্যবহার করে হামলা চালায়, তাহলে প্রতিটি বিষয় আমলে নেবে রাশিয়া, আর যথাযথ জবাব পারমাণবিক অস্ত্র দিয়ে দেয়া হবে। প্রেসিডেন্ট পুতিনের এমন মন্তব্যের পরই পশ্চিমা বিশ্বের নেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। সম্প্রতি ইউক্রেনে ক্রুজ মিসাইল পাঠিয়েছে যুক্তরাজ্য, সেগুলো দিয়ে রাশিয়ায় হামলার জন্য পরিকল্পনা করছে ইউক্রেন। এরই মধ্যে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে অস্ত্র সহায়তা চাওয়ার পরপরই ৩৭ কোটি ৫০ লাখ ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জো বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সমর্থন ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে আরো শক্তিশালী করে তুলছে, আর তাতেই নতুন করে পারমাণবিক হামলার হুমকি উত্থাপন করলেন রুশ প্রেসিডেন্ট। পুরো বিশ্ব জানে আমাদের পারমাণবিক সক্ষমতা কতটা বেশি। রাশিয়ার হাতে এমন অস্ত্র আছে, এটা জানায় বহু দেশ রাশিয়ায় আক্রমণ করেনি, কিন্তু এখন যুদ্ধের কৌশল বদলেছে, রাশিয়াও তার কৌশল বদলাচ্ছে। দেশের মানুষকে নিরাপদ রাখতে সর্বশেষ হাতিয়ার পারমাণবিক অস্ত্র। আর কোনো উপায় না থাকলে রাশিয়া এই অস্ত্র ব্যবহার করতে বাধ্য হবে। নিরাপত্তা ইস্যুতে এক বৈঠকে বেলারুশ নিয়েও কথা বলেন প্রেসিডেন্ট পুতিন। বেলারুশে হামলা হলে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য হবে বলে হুমকি দেন পুতিন। ইউক্রেন যুদ্ধে বেলারুশ সরাসরি সহযোগিতার হাত বাড়ায়নি, তবে বেলারুশকে ব্যবহার করে ইউক্রেনে আক্রমণের জন্য রাস্তা তৈরি করেছে রাশিয়া। বর্তমানে বেলারুশের রাস্তা ব্যবহার করে রাশিয়ায় মিসাইল ছুড়ছে ইউক্রেন। এটি আর হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন রুশ প্রেসিডেন্ট। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক নিয়ে আলোচনা যেন থামছেই না। এই বৈঠক নানা দিক নিয়ে চলছে আলোচনা আর বিশ্লেষণ। বিশ্লেষকরা বলছেন, আন্তরিকতাপূর্ণ এই বৈঠক বাংলাদেশের জন্য বিরল সম্মানের এবং খুবই ইতিবাচক। দ্বিপাক্ষিক এই বৈঠক অন্তর্বর্তী সরকারের প্রতি মার্কিন সমর্থনের একটি জোরালো স্বীকৃতি। এছাড়া এমন বৈঠক এই অঞ্চলে কৌশলগতভাবে বাংলাদেশকে আরও গুরুত্বপূর্ণ করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা, যেখানে কমে যাবে তৃতীয় পক্ষের প্রভাব বিস্তারের জায়গাও। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। জাতিসংঘের ৭৯তম অধিবেশনকে ঘিরে নিউ ইয়র্কে বসেছে বিশ্ব নেতাদের মিলন মেলা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে কে নেই সেখানে ১৯১ সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা তো বটেই, সেই মেলায় জড়ো হয়েছেন আন্তর্জাতিক সংস্থা সংগঠনের পদস্থ কর্মকর্তারাও। তবে বিশ্ব নেতাদের অংশগ্রহণের এই আয়োজনে সব আলো যেন কেড়ে নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওয়ার্ল্ড ক্যাপিটাল খ্যাত নিউ ইয়র্কের সেই মঞ্চে বিশ্ববাসীর কাছে তিনি পরিচয় করিয়ে দিলেন নতুন এক বাংলাদেশকে।
বাংলাদেশি কূটনীতিকদের ভাষ্যমতে এবারের জাতিসংঘ অধিবেশন ছিল ইউনুসময়। ৫৪ বছরের ইতিহাসে যা ঘটেনি, এবার এমন সব ঘটনাই ঘটছে বাংলাদেশকে ঘিরে। বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। নিউ ইয়র্কের যেই অনুষ্ঠানেই অংশ নিয়েছেন ডক্টর ইউনুস, সেখানেই তার সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে। অনেককেই লাইন ধরে তার সঙ্গে ছবি তুলতে দেখা যায়, যার মধ্যে অন্যতম ছিলেন বাংলাদেশের রাজনীতিতে বহুল আলোচিত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ডক্টর ইউনুসকে কাছে পেয়ে আলিঙ্গন করেন তিনি। তবে এত কিছুর মাঝেও গুরুত্বের বিচারে লাইমলাইটে ছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ডক্টর ইউনুসের বৈঠক। দুই নেতার বৈঠকের জন্য ১৫ মিনিট সময় নির্ধারিত থাকলেও তারা খুবই আন্তরিক পরিবেশে প্রায় আধা ঘন্টা কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনুস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক ইতিবাচক হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে আন্তরিকতাপূর্ণ এই বৈঠক বাংলাদেশের জন্য বিরল সম্মানের এবং খুবই ইতিবাচক। এতে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পাবে। বিশ্লেষকরা বলছেন, দ্বিপাক্ষিক এই বৈঠক অন্তর্বর্তী সরকারের প্রতি মার্কিন সমর্থনের একটি শক্তিশালী স্বীকৃতি। এবং আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব যা কিছু সরিয়ে ফেলতে চাই। বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠকের পর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরকারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকবে। এখানে তৃতীয় পক্ষের জায়গাটা আর খুব একটা নেই, যা বাংলাদেশকে পুনর্গঠনের জন্য সহায়ক হিসাবে কাজ করবে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পেন্ডিং ইস্যুগুলো সুরাহার ক্ষেত্রে এই বৈঠক উল্লেখযোগ্য অবদান রাখবে বলেও তারা মনে করেন। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের অধীনে যেসব সংস্কার কার্যক্রম করা হবে, সেগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন আদায় আরও সহজ হবে। গত কয়েক বছর ধরে গণতন্ত্র ও নির্বাচন ইস্যুতে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন দৃশ্যমান হয়ে উঠেছিল। এই টানাপোড়েনের দৃশ্যের সূচনা হয়েছিল ২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এলিট ফোর্স র্যাবের ওপর নিষেধাজ্ঞার মাধ্যমে। এরপর ২০২৩ সালের ২৫শে মে যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষণা করে, যা তখন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে নজিরবিহীন চাপে ফেলে দিয়েছিল। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ বা ওই এলাকায় সামরিক ঘাঁটি করতে চায় যুক্তরাষ্ট্র, এমন বক্তব্য তারা দিয়েছেন, যা যুক্তরাষ্ট্র বরাবরই অস্বীকার করে আসছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের চেষ্টায় বরফ অনেকটাই গলতে শুরু করেছে। ডক্টর ইউনুস ও বাইডেনের এমন বৈঠক উপমহাদেশের ভূ রাজনীতিতে কৌশলগতভাবে বাংলাদেশকে আরও গুরুত্বপূর্ণ করে তুলবে। এছাড়া রাজনৈতিক পট পরিবর্তনের পর বিশ্বমঞ্চে এমন উপস্থিতি বাংলাদেশের গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়েছে চীন। দেশটি বলছে, কেবল অস্ত্র বিক্রি নয়, তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সব ধরনের সামরিক সম্পর্কেরও ইতি টানা প্রয়োজন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মদদে চীন থেকে বিচ্ছিন্ন হয়ে তাইওয়ানকে স্বাধীনতার স্বপ্ন না দেখার ব্যাপারেও সতর্ক করেছে বেজিং। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। বিচ্ছিন্নতাকামী তাইওয়ানের কাছে ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির তীব্র বিরোধিতা জানিয়েছে চীন। বুধবার এক সংবাদ সম্মেলনে স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের পক্ষ থেকে এই নিন্দা জানানো হয়। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি জানিয়েছে, সেপ্টেম্বরের মাঝামাঝি তাইওয়ানের কাছে ২২৮ মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। এবাদেও তাইপেকে ৫৬৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন। এর প্রতিক্রিয়ায় বুধবারের সংবাদ সম্মেলনে তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র ঝু ফ্যাংলিয়ান বলেন, তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্কের বিধান থাকা উচিত নয়। এ ধরনের যে কোনো সম্পর্কের বিরুদ্ধে চীন। অস্ত্র বিক্রি, সামরিক সহায়তা, আর্থিক সহায়তা বা যে কোনো প্রকারই হোক, যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে যে বার্তা দিতে চাচ্ছে, সেখানকার বেশিরভাগ মানুষই তা চায় না। বরং এসবের মধ্য দিয়ে তাইওয়ানবাসী বিপজ্জনক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। এই অঞ্চল পরিণত হচ্ছে বিধ্বংসী বিস্ফোরকে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের ইঙ্গিত করে ফ্যাংলিয়ান আরও বলেন, উপনিবেশকারী ও অনুপ্রবেশকারীদের দাদাগিরির ওপর ভর করে বিচ্ছিন্নতাবাদীরা তাইওয়ানকে আলাদা করতে চাইলে তা দুঃস্বপ্নে পরিণত হবে। আইন অনুসারে সবাইকে কঠোর শাস্তির আওতায় আনা হবে।
তাইওয়ানকে বরাবরই নিজেদের অংশ বিবেচনা করে চীন। অন্যদিকে তাইওয়ানের ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি ডিপিপি ও বিচ্ছিন্নতাবাদীরা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণার দিকে যেতে চায়। চীন কোনোভাবেই এই চাওয়া পূরণ হতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়ে আসছে। প্রথমত তারা চায় শান্তিপূর্ণ সমাধান, তবে প্রয়োজনে বল প্রয়োগ করা হবে বলেও হুঁশিয়ারি দিচ্ছে তারা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। কানাডার পার্লামেন্টে অনাস্থা ভোটে টিকে গেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার দল লিবারেল পার্টি। ব্যর্থ হল টানা 9 বছর ক্ষমতায় থাকা ট্রুডো সরকারকে উৎখাতে কনজারভেটিভ পার্টির রাজনৈতিক কৌশল। সংখ্যালঘু লিবারেল ডেমোক্রেটিক পার্টির বিরুদ্ধে একের পর এক ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবে বুধবার অনাস্থা ভোটের প্রস্তাব ওঠে হাউস অব কমন্সে। ভোটাভুটিতে পক্ষে 120 আর বিপক্ষে 211 ভোট পড়ে। 388 আসনের পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের বিপক্ষে ভোট দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির 153 জন এমপি। বাকিরা নিউ ডেমোক্রেটিক পার্টি, এনডিপি আর ব্লক কুইবেক্সের এমপি। মূলত এই দুই দলের সমর্থনে মুখ থুবড়ে পড়ে ট্রুডো বিরোধী অনাস্থা প্রস্তাব। 2025 সালের অক্টোবরে কানাডার পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। সম্প্রতি প্রকাশিত জনমত জরিপে ডানপন্থী কনজারভেটিভদের তুলনায় লিবারেল ডেমোক্রেটরা অনেক পিছিয়ে থাকায় প্রধানমন্ত্রী ট্রুডোর পদত্যাগের দাবি জোরালো হচ্ছে। চলতি মাসের শুরুতে জোট সরকার থেকে এনডিপি সমর্থন প্রত্যাহার করলে ঝুঁকিতে পড়ে ট্রুডোর জোট সরকার। 2015 সালের নভেম্বরে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন ট্রুডো। চীনে আধুনিক প্রযুক্তির সহায়তায় ফসলের বাম্পার ফলন ঘটাতে সক্ষম হয়েছে কৃষকরা। গ্রামবাসীদের উৎপাদন ও আয় বৃদ্ধিতে সামাজিক পরিষেবা উন্নত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ফসলের উৎপাদন বৃদ্ধিতে আগেই আধুনিক যন্ত্রপাতি, বীজ বপনে উন্নত মানের মেশিন এবং ড্রোন সরবরাহ করেছিল কর্তৃপক্ষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রযুক্তির অবদানে ফসলের বাম্পার ফলন ঘটাতে সক্ষম হয়েছে চীনের কৃষকরা। চীনে এবছর সোনালী শরতের মৌসুমে জিংজিয়াংয়ে প্রায় 4286 হেক্টর ধানি জমিতে প্রচুর ফসল উৎপাদিত হয়েছে। জিংজিয়াংয়ে ইলি নদী উপত্যকায় উচ্চমানের ধান উৎপন্ন হয়েছে। জিয়াংশি প্রদেশের জিয়াংডং জেলায় প্রায় 3066 হেক্টর জমির ফসল কাটার প্রস্তুতি গ্রহণ চলছে। অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত এসব ফসল ঘরে তুলবে কৃষকরা। আবহাওয়া স্বাভাবিক থাকায় দ্রুত ফসল কাটার প্রস্তুতি গ্রহণ করেছে কর্তৃপক্ষ। গ্রামবাসীদের উৎপাদন ও আয় বৃদ্ধি করতে সামাজিক পরিষেবা মজবুত করেছে তারা। কৃষক চেন জিয়াং তাং বলেন, এই বছর আবহাওয়া বেশ স্থিতিশীল রয়েছে। ফসলে কীটপতঙ্গ ও রোগ কম ছড়ানোয় গত বছরের তুলনায় ভালো ফলন হয়েছে। চীনের হেনান প্রদেশের ঝুমাদিয়ান শহরে প্রায় 4,94,600 হেক্টর জমিতে শরতের ফসল পরিপক্ক হয়েছে। সয়াবিন ও ভুট্টা তোলায় কৃষকদের সহায়তা করতে আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ করেছে কর্তৃপক্ষ। চীনের হেইলং জিয়াং প্রদেশের হেগাং শহরে কৃষিজমি আরও বেশি উর্বর করা হয়েছে। এ বছর হেগাংয়ে প্রায় 1,90,000 হেক্টর জমিতে ভুট্টা রোপণ করা হয়। হেগাংয়ের লৌবেই অঞ্চলের সমবায়ের চেয়ারম্যান ইউয়ান চেঙ্গুও জানান, চলতি বছরে তারা প্রায় 1,800 হেক্টর জমির দেখভাল করছে। এছাড়া উৎপাদন বাড়াতে তাদের সমবায় আধুনিক যন্ত্রপাতি, বীজ বপনে উন্নত মানের মেশিন এবং ড্রোন সরবরাহ করছেন বলে জানান এই চেয়ারম্যান। ইফাত জাহান, বাংলা ভিশন। চীনের সাথে আস্থা ও সহযোগিতার সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রশ্নে ইউরোপীয় ইউনিয়ন ইইউকে যুক্তরাষ্ট্রের প্রভাব থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে চীন। নিউ ইয়র্কে ইইউ এর ফরেন অ্যাফেয়ার্স বিষয়ক প্রতিনিধি জোসেফ বোরেলের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৈঠকে বিশ্বমঞ্চে চীনের উত্থানের ভূয়সী প্রশংসা করে বোরেল বলেন, তাদের ঐতিহাসিক এই উত্থান অপ্রতিরোধ্য। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। নিউ ইয়র্কে চলমান জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে বুধবার ইউরোপীয় ইউনিয়ন ইইউর ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড সিকিউরিটি পলিসি বিষয়ক প্রতিনিধি জোসেফ বোরেলের সঙ্গে বৈঠক করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ সময় তিনি চীন ও ইইউর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতামূলক সম্পর্ক এগিয়ে নেয়ার ওপর জোর দেন। ওয়াং বলেন, এতে দুই পক্ষই লাভবান হবে। একই সাথে তা হবে ইইউ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্ব এবং আন্তর্জাতিক মহলের প্রত্যাশার প্রতি সুবিচার। যুদ্ধ ও অর্থনৈতিক অস্থিতিশীলতার বর্তমান বিশ্বে চীন ও ইইউর মধ্যে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে ওয়াং বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক অস্থিতিশীলতা দূর করতে দুই পক্ষেরই একসাথে কাজ করা প্রয়োজন। বৈঠকে ওয়াং ই আরও বলেন,
ইইউ চীনের সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে নিজের কৌশলগত সার্বভৌমত্ব অনুসরণ করবে এবং এ ব্যাপারে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ও প্রভাব এড়িয়ে চলবে, এটি বেইজিংয়ের প্রত্যাশা। জোসেফ বোরেলও চীনের সাথে ইইউর পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও গভীর করার উপর জোর দেন। তিনি বলেন, চীন এরই মাঝে বিশ্বের শক্তিশালী একটি দেশ, এটি ক্রমশ আরও শক্তিশালী হবে। বর্তমান বিশ্বে তাদের ঐতিহাসিক উত্থান অপ্রতিরোধ্য। বৈশ্বিক স্থিতির প্রশ্নেই দুই পক্ষের সম্পর্ক আরও শক্তিশালী করা প্রয়োজন। বোরেল আরও বলেন, বর্তমানে যুদ্ধ সংঘাতে সারা বিশ্ব অস্থির হয়ে আছে। এ অবস্থায় শান্তি ও সুরক্ষার প্রশ্নে সব দেশের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা জরুরি। বৈঠকে দুই পক্ষই একে অপরকে ইউক্রেন যুদ্ধ নিয়ে যার যার অবস্থানের কথা জানায়। চীন সবসময় শান্তি আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের পক্ষে বলে জানান ওয়াং ই। হিজল জোবায়ের, বাংলা ভিশন। বুধবার বেইজিংয়ে গ্লোবাল অপারেশনাল নেটওয়ার্কের পূর্ণাঙ্গ এক বৈঠকে অংশগ্রহণ করেছেন চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির ঊর্ধ্বতন কর্মকর্তা লি শি। এ সময় বৈঠকে উপস্থিত ঊর্ধ্বতন প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনার সময় লি জানান, দুর্নীতি বিরোধী বৈশ্বিক একতাকে মজবুত করতে চীন আগ্রহী। বৈঠকে আরও জানানো হয়, আন্তঃসীমান্ত দুর্নীতির বিরুদ্ধে যৌথ লড়াইয়ে চীন প্রস্তুত রয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বুধবার বেইজিংয়ে গ্লোবাল অপারেশনাল নেটওয়ার্ক দ্য গ্লোব নেটওয়ার্কের পূর্ণাঙ্গ এক বৈঠকে অংশগ্রহণ করেছেন চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির ঊর্ধ্বতন কর্মকর্তা লি শি। এ সময় বৈঠকে অংশগ্রহণকারী ঊর্ধ্বতন প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনা করেন লি। সেখানে লি আন্তঃসীমান্ত দুর্নীতির বিরুদ্ধে যৌথ প্রচেষ্টা চালাতে চীন আগ্রহী বলে জানান। বৈঠকে লি বলেন, 18তম সিপিসি ন্যাশনাল কংগ্রেসের পর থেকে অভূতপূর্ব দুর্নীতি বিরোধী অভিযান সম্পন্ন করেছে চীন। এ সময় চীন দুর্নীতি প্রতিরোধে সফলতা লাভ করে। লি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতাকে চীন বেশ গুরুত্ব দিয়ে থাকে। সে সময় প্রশংসা করে লি বলেন, জাতিসংঘের সম্মেলনে উত্থাপিত দুর্নীতি বিরোধী প্রস্তাবসমূহের বিশ্বব্যাপী সুশাসন প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা রয়েছে। এ সময় ন্যায় বিচারের মূল্যবোধকে চীন সমুন্নত রাখতে অঙ্গীকারাবদ্ধ বলে উল্লেখ করেন লি। বৈঠকে দুর্নীতি বিরোধী প্রচেষ্টায় বৈশ্বিক একতাকে মজবুত করতে, সমতা ও অন্তর্ভুক্তির নীতি বাস্তবায়নে ও আন্তঃসীমান্ত দুর্নীতির বিরুদ্ধে যৌথ লড়াইয়ে চীন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন লি। দুর্নীতি বিরোধী আইন প্রয়োগে সহযোগিতা করতে 2021 সালে প্রতিষ্ঠিত গ্লোব নেটওয়ার্ক বিশ্বব্যাপী একটি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বেইজিংয়ে এর পূর্ণাঙ্গ সভা অনুষ্ঠিত হবে। ইফাত জাহান, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।